এটা তো অস্বীকার করার উপায় নেই। আবার এটাও ঠিক গোলটা করেছে কিন্তু ছাত্ররা। আবার এটাও ঠিক ছাত্ররা গোল করেছে মানে এই নয় যে আমরা অতীতে ৯০-এর অভ্যুত্থানে কিংবা ৭১-এর উপরে কোনো ছাত্র তারা ছাত্র নায়করা আন্দোলনের নায়করা গিয়া ওই হঠাৎ করে মন্ত্রী হয়েছেন কিংবা ক্ষমতায় দিন নাম ২০ দিন মতো ছিল, পার্লামেন্ট ভেঙেছিল এবং সেখানে শেষ হইল। অথবা ২০২৪-এর সেই আমিরামির মতো নির্বাচন চাই। আমার কথা বলার উদ্দেশ্য হলো এইবারের নির্বাচনটা যাতে সকলের অংশগ্রহণে যাতে সেটা হয়। এখন আজকে শক্তিশালী হয়ে আসছে তারা চলে আসছে, যারা ৭১ সনে তারা তাদের এই যুদ্ধাপরাধের জন্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, হ্যাঁ চেয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছে, ক্ষমার কথা বলেছে, সেইভাবে তারা যে ভুল করেছিল সেই প্রজন্ম, এই কথাটা তারা বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান হিসাবে যেটা আজকে বলতে চাই যে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যেটা ৫৪ বছরে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারি নাই, এবং ২৪-এর আকাঙ্ক্ষা, এইটার আকাঙ্ক্ষাটা কি? বৈষম্যহীন সমাজ, একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটার সমন্বয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ পথ চলাকে বেছে নিয়েছি। আমরা জনগণের মালিকানাকে প্রতিষ্ঠা করতে চাই, যেই কারণে জনতা পার্টি বাংলাদেশের সৃষ্টি, আমরা ইনসাফের বাংলাদেশ করতে চাই। এটা হলো প্রাথমিক কথাটা বললাম, বেশি কথা বলার সময় যেহেতু নেই। আজকে যে প্রসঙ্গে এসেছেন, যদিও আমরা এখনো নিবন্ধিত আমরা হইনি, আমাদের ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই যে আমাদেরটা প্রাথমিক লিস্টে আমরা যোগ্যতা অর্জন করেছি এবং ফাইনালিও আমরা হয়তো রেজিস্ট্রেশন পেয়ে যাব। এখন যে প্রশ্নটা আপনি আপাকে করেছেন, মনি আপাকে করেছেন কিংবা আমাকে করেছেন, দেখেন পিআর পদ্ধতি কিন্তু বাংলাদেশে এটা কিন্তু এখনো কিন্তু জনগণ এই পিআরটা কি এটাই তো বুঝে না, নাম্বার ওয়ান। এবং অনেক দেশে পিআর পদ্ধতি আছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে একটা নির্বাচন কে আপনি এই কারণে চাই 14, 18, 24 নিন্দুয়াপাড়া 2018 ছাড়া তো আর কোনো নির্বাচন করেনি। আমি ব্যক্তিগতভাবে এর আগে আমার অবস্থান জাতীয় পার্টিতে থাকলেও আমি 14, 18, 24 কোনো নির্বাচনে আমি অংশগ্রহণ করি নাই। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই 14 বলেন, 18 বলেন, 24 বলেন, এটা তো 3টা প্রজন্ম ভোট দিতে পারে নাই। এবার কিন্তু একটা ভালো ভোট দিতে চায়। এখন যে পিআরের প্রশ্নটা আসলো, এইটাকে বাস্তবায়ন করতে হলে আপনার সংবিধানকে সংশোধনী লাগবে। তাহলে সংবিধান সংশোধনের জন্য কি কি উপায় আছে, আইনি বৈধতা আছে, সেটা হলো যে আপনি সংসদে এটা সংস্কার করতে পারেন, সংসদে আপনি সংশোধনী আনতে পারেন, সহজ উপায়। আরেকটা আছে আপনি গণভোট করতে পারেন কিংবা গণপরিষদ করতে পারেন। এই গণভোট আর গণপরিষদ এই জিনিসটা এই মুহূর্তে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার দলের পক্ষ থেকে আমাদের সবাই এটাই চিন্তা করে যে এই যে 3টা প্রজন্ম ভোট দিতে পারে নাই, আমরা যতটুকু জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে সংস্কারের প্রশ্নে এইটার ব্যাপারে অঙ্গীকার করে আমরা আগামী সংসদে এটাকে সংশোধনী আনতে চাই। 90 সনে এরশাদ বিরোধী আন্দোলনে যখন নাকি আমাদের আমাদের যে বিচারক ছিলেন শাহাবুদ্দিন সাহেব, উনি কিন্তু যেভাবে ক্ষমতা দায়িত্বটা নিয়েছিলেন এবং পরবর্তীতে আবার বিচারাঙ্গনে প্রধান বিচারপতি হিসাবে ফিরে গিয়েছিলেন, এটা তো সংবিধানে ছিল না, এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হয়েছে এবং পরবর্তীতে সংবিধানে সেটা সংশোধন করা হয়েছে। আমি এই রেফারেন্সটা টানলাম এই কারণে, আজকে এই 24-এ যারা নাকি ক্রিয়াশীল, বিশেষ করে বিএনপি 15 বছরে আজকে অনেক তাদের অত্যাচারকে সহ্য করতে হয়েছে, গুম খুন, এটা তো অস্বীকার করার উপায় নেই। আবার এটাও ঠিক গোলটা করেছে কিন্তু ছাত্ররা। আবার এটাও ঠিক ছাত্ররা গোল করেছে মানে এই নয় যে আমরা অতীতে 90-এর অভ্যুত্থানে কিংবা ৭১-এর উপরে কোনো ছাত্র তারা ছাত্র নায়করা আন্দোলনের নায়করা গিয়া ওই হঠাৎ করে মন্ত্রী হয়েছেন কিংবা ক্ষমতায় গিয়েছেন। যাই হোক, এই প্রসঙ্গটা যেহেতু আজকে নাই, আমি ওই প্রসঙ্গে নাই গেলাম। আমি নিশ্চয়ই তাদের শুভকামনা করতে চাই, আমি নিশ্চয়ই ছাত্রদের মাইন্ড রিড করতে চাই, আমি নিশ্চয়ই এই প্রজন্মের কিন্তু আপনি আপনার কাছে আমি শুনতে চাই যে আপনি তো অনেক পুরাতন একজন রাজনীতিবিদ, যদিও মানে পরিস্থিতির কারণে আপনার দল চেঞ্জ হয়েছে অনেকবার, কিন্তু আপনি এখন যে দলে আছেন সেই দলও নিবন্ধন পায়নি, এনসিপিও নিবন্ধন পায়নি। এনসিপি কি করে বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? মানে এইটা বলার মতো কোনো দলের কোনো ইয়ে আছে কিনা? এখন আপনি দাঁড়িয়ে এই যদি জায়গাটায় বলেন আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে খুব ক্লিয়ারলি বলি, হয়েছে কি ডক্টর ইউনূস আমরা সবাই তাকে সম্মান করি, তাকে সবাই সম্মান করে কিন্তু ক্ষমতায় বসিয়েছে।
এই ডক্টর ইউনূস সাহেবকে কিংবা তার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অভ্যন্তরের একটি অংশই আমি বলবো তারা তো নিরপেক্ষ না। তারা তো এনসিপি কে তারা প্রশ্রয় দিচ্ছে, তারা তো এনসিপি কে পৃষ্ঠপোষকতা করতেছে, যে কারণে এনসিপি কে বলা হয় যে সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত একটা কিংস পার্টি। তো সুতরাং এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সম্ভব নয়, কারণ তার নিরপেক্ষতা সে হারিয়েছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আইনে এটা হয়েছে, আমি মনে করি আগামী নির্বাচনটা যখন তফসিল ঘোষণা করা হবে 3 মাসের জন্য, তখন সেপ্টেম্বর অক্টোবরের দিকে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাসের জন্য একটা নির্বাচনী সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার আসা উচিত, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে আমি বলবো যে দেখেন এই যে এই সরকারের প্রথম পয়েন্টটা কি বললাম, নিরপেক্ষতা তারা হারিয়েছে। দ্বিতীয় কথা বললাম সক্ষমতার প্রশ্ন। আপনি দেখেন এই ভোটারদের আস্থা ফেরানোর জন্য কিংবা রাজনৈতিক দলের আস্থা, আমার মনে হয় না যে সব রাজনৈতিক দলের আস্থা এই সরকার নিতে পারবে, কারণ সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা চাই, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই। তাহলে সেখানে প্রশাসনিক যে নিরপেক্ষতা সৃষ্টি করতে পারার যে যোগ্যতা সক্ষমতা এই সরকারের সেটা নাই। লেভেল প্লেইং ফিল্ড করার জন্য যা যা করা দরকার এখন পর্যন্ত আমরা সেটা দেখছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক এখনো হয় না, এখনো মব ভায়োলেন্স চলছে, এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা উচিত। কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবকে বন্ধ করতে হবে। আমি এই কথাগুলি বললাম মোটা দাগে এই কারণে, পিয়ার পদ্ধতিতে যাওয়ার আগে দুইটা প্রশ্ন, একটা হলো পিয়ার পদ্ধতি, এটা একটা নীতিগত প্রশ্ন, এটা একটা সংবিধান সংশোধনের প্রশ্ন, এটা সংবিধান সংশোধন হলে সংসদে গিয়ে এটাকে পরিবর্তন করার প্রশ্ন। তাইলে সেই ধরেন আমি মেনে নিলাম সবাই সংসদে গিয়ে এটাকে ঐক্যমতের ভিত্তিতে করবে, আমি ধরেন মেনে নিলাম। এখন সেই সংসদটা যে করবেন আপা, আমি মনি আপারও এইখানে আমি নিশ্চয়ই তিনি সাপ্লিমেন্ট করবেন, এই যে নির্বাচনটা হবে আমরা তো মনে করি যে বিএনপি একটা বড় দল, নিশ্চয়ই বড় দল, কারণ 3 বার প্রধানমন্ত্রী ছিল। আওয়ামী লীগ বিএনপি ছাড়া তো এই কোনো দল তো আর পাশাপাশি তার ইটা করে নাই। বিএনপিকে বড় স্টেক হোল্ডার হিসেবে আমি যেটা মনে করি যে আগামীতে তারা যেন লেভেল প্লেইং ফিল্ড এবং একটা শক্তিশালী বিরোধী দল যাতে হয়, এই কথাটা বিএনপির পক্ষ থেকে আসা উচিত। এবং বিএনপি কিন্তু দেখেন, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই যে যদিও এটা কাকতালীয় কিনা জানি না, আমরা যখন আমাদের দলের পক্ষ থেকে বলছে যে আমরা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই এবং জুলাইয়ের দায় দেনা শোধ করে সংস্কার করে নির্বাচনে যেতে চাই, একই কথা তারেক রহমান সাহেব বলেছেন। অর্থাৎ আমাদের এই যে অদ্ভুত একটি চিন্তা চেতনার মিল বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ, সেজন্য আমি অভিনন্দন জানাতে চাই। আমি যে কথা আসছিলাম যে আজকে ধরেন আমরা পিয়ার পদ্ধতি যাব কি যাব না, এটা পার্লামেন্টে গিয়ে আমরা ঐক্যমতের ভিত্তিতে করব। তা আপনি সেই পার্লামেন্টটা কি আমরা 87 জন ক্ষমতা ছিলেন 1988 সনের মতো নির্বাচন করবেন? প্লিজ একটু পয়েন্টটা নোট করেন। অথবা বিএনপি 1996 সনে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল, সেরকম হবে? যদিও সেখানে একটা ঐতিহাসিক একটা বিল পাশ হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের বিল, কিন্তু 15 দিন না 20 দিন মতো ছিল, পার্লামেন্ট ভেঙেছিল এবং সেখানে শেষ হইল। অথবা 2024 সেই আমিরামির মতো নির্বাচন চাই। আমার কথা বলার উদ্দেশ্য হলো এইবারের নির্বাচনটা যাতে সকলের অংশগ্রহণে যাতে সেটা হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আছে যে সকলের অংশগ্রহণ বলতে কি আপনি আওয়ামী লীগকে এখানেই করতে চান? আমার বক্তব্য হলো প্রথমে আওয়ামী লীগের যে কাজটি করেছে, খুন, হত্যা, লুণ্ঠন, এর বিচারটা হতেই হবে। এবং এটা আমি আপনার এখানে কয়েকবার বলেছি যে বিচারটা একটা লম্বা প্রক্রিয়া, সময় প্রক্রিয়া থাকার কারণে অ্যাবডো করে দেন 1959 অ্যাবডো রুল, ইলেকশন বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স মাধ্যমে আপনি 2024 সনের পার্লামেন্টকে পুরো অ্যাবডো করে দেন, যারা কেউ নির্বাচন করতে পারবে। কারণ এই 24-এর পার্লামেন্টে যারা ছিল এখানকার অধিকাংশরাই কিন্তু আজকে মূলত বিচারের আওতায়। তারপর অন্যান্যরা যারা আছে তারা তো আসবে। এটা বলার উদ্দেশ্য হলো আওয়ামী লীগ আসবে কি আসবে না সেটা তো পরের বিষয়। আমি আওয়ামী লীগের এই পার্লামেন্টকে যদি অ্যাপ্রুভ করে দেন, তারপর আওয়ামী লীগের যদি ভালো লোক থেকে থাকে, তাদের যদি সে মানসিকতা থাকে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ নাই, লুণ্ঠনের অভিযোগ নাই, তারা আসতে পারে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আপনি তো দলকে
ডক্টর ইউনূস বলেছেন না যে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, দলকে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয় নাই। দলকে নিষিদ্ধ করতে পারে ট্রাইব্যুনাল, সেটাও আমরা এখনো দেখি নাই। এই কারণেই কথাটা বললাম। আমি শেষে এইভাবে বলতে চাই, এই পিআর পদ্ধতি বলে যারা এখানে পিআর পদ্ধতির ব্যাপারে আমাদের অবস্থানটা বলি যে আজকে যেখানে একটা ঐক্যমত হয়েছে নিম্ন কক্ষ হবে, উচ্চ কক্ষ হবে। নিম্ন কক্ষে অবশ্যই প্রচলিত যে ব্যবস্থা ডাইরেক্ট ভোট এর মাধ্যমে, এমপির মাধ্যমে আমরা সেখানে ৩০০ আসনে আমরা নির্বাচিত হতে চাই। উচ্চ কক্ষটা পিআর এর ভিত্তিতে নমিনেশন হতে পারে। তাহলে হয় কি একটা ভারসাম্য, একটা ব্যালেন্সড একটা পর্যায়ে আসতে পারে। যারা পিআর করছেন, আমরা প্রথম উচ্চ কক্ষেই পিআর এর পদ্ধতিতে ধরেন বিএনপি 40% পাইলে, একটা কথার কথা, সেই 40% যে কটা সিট আছে সেই কটা দিবে, অন্যান্যরা ধরেন 20-25% পাইলে সবাই মিলে এইভাবে আর কি ভাগ করে যার যার ভাগে যেটা হয় সেটার উচ্চ কক্ষে দেয়, কিন্তু নিম্ন কক্ষে আপনার যেটা আছে সেটা হবে, এবং তাতে করে একটা ভারসাম্য সৃষ্টি হবে। এবং আগামী নির্বাচনটা যদি যে কথা বললাম, এই পরিবেশটা যদি সরকার তৈরি না করতে পারে, কিংবা বিএনপি এখানে আপা প্রতিনিধি হিসাবে আসলেন, আমরা যদি সেই নির্বাচনটাকে যদি অর্থবহ না করতে পারি, নির্বাচনটাকে গ্রহণযোগ্য না করতে পারি, আমি শেষ করছি, গ্রহণযোগ্য না করতে পারি, তাহলে তো আবার প্রশ্নবিদ্ধ হবে। যেমনিভাবে বিএনপির অংশগ্রহণ না করার কারণে প্রশ্নবিদ্ধ ছিল, এবং আপনি জামাতকে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি নিষিদ্ধ করা হয়েছে। জামাত আজকে শক্তিশালী হয়ে আজকে তারা চলে আসছে। যারা ৭১ সনে তারা তাদের এই যুদ্ধাপরাধের জন্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, হ্যাঁ চেয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছে, ক্ষমার কথা বলেছে, সেইভাবে তারা যে ভুল করেছিল সেই প্রজন্ম, এই কথাটা তারা এখনো বলে নাই। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। আমার কথা লেগে নাই, ওইটা অন্য প্রসঙ্গ নাই, প্রসঙ্গেই বলতে হবে। যদি জামাত ক্ষমা না চায়, অবশ্যই আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত, কিংবা আওয়ামী লীগের অনুশোচনা করা উচিত, না হলে তাদের কোন রকম বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। তো সুতরাং আমার কথা হলো কি, যে আজকে যদি আওয়ামী লীগকে অনুশোচনা করতে হয়, প্রত্যেকটা দলের অনুশোচনায় আসতে হবে। আমি সুতরাং আমি এখানে এই বলে শেষ করতে চাই যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এই কথাটা আপনি সাক্ষী। আমার মনে হয় মুনিয়াপার সাথে আমি ঢাকায় বিভিন্ন চ্যানেলে আমি টক শোতে বলেছিলাম, মুনিয়াপার স্মরণ শক্তিকে আমি করতে বলেছি, যখন নাকি লন্ডনে বৈঠক হওয়ার আগেই আমি কিন্তু সেই ৬-৭ মাস ৮ মাস আগে আমি বলেছিলাম যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অবশ্যই বাংলাদেশে হতে হবে। না হলে এটা, কারণ একটা নির্বাচিত সরকার না আসলে, আজকে দেখেন দেশের অর্থনীতির অবস্থা ভালো না, বিনিয়োগ নাই, কর্মসংস্থানের সুযোগ নাই, বিদেশি কোনো চুক্তি নাই। সুতরাং আমার মনে হয় যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই, তবে যেন তেন নির্বাচন আমরা চাই না। যেই কারণে এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য আমার মনে হয় যে যে কথাগুলি বললাম সেই দিক থেকে আমাদের ঐক্যমত হওয়া দরকার। ধন্যবাদ।